তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন অ্যান্সার নিয়ে। একই সঙ্গে তোমাদের আলোচনা করব বিষয়বস্তুটা নিয়ে, অর্থাৎ আমি তোমাদের প্রথমে বিষয়বস্তুটা বুঝিয়ে দেব, তারপরে তোমাদের এই যে 10 মার্কের নোটসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, আজকের ক্লাসে তোমাদের প্রশ্নটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব আলোচনা করো। ডিসকাস দ্য এডুকেশনাল সিগনিফিকেশন অর ইম্প্যাক্ট অফ সাংখ্য ফিলোসফি ইন এডুকেশন। সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য বা পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তোমাদের পরীক্ষায় কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই থাকবে, সেই জন্য তোমরা ইংলিশ ভার্সনটাও দেখে রাখো। ডিসকাস দ্য এডুকেশনাল সিগনিফিকেশন অর ইম্প্যাক্ট অফ সাংখ্য ফিলোসফি ইন এডুকেশন। অর্থাৎ সাংখ্য কথার অর্থ হচ্ছে সম্যক জ্ঞান, অর্থাৎ যার সমান জ্ঞান রয়েছে, যার যুক্তিবিদ্যার মধ্য দিয়ে যে সমান জ্ঞান নিয়ে সমান বিবেচনা করতে পারে, সমান বিশ্লেষণ করতে পারে, সমান বিচার দিতে পারে, সেটাই হচ্ছে এখানে সাম্যক জ্ঞান। অর্থাৎ সমানভাবে কিন্তু এখানে জ্ঞানটাকে কিন্তু এখানে বিশ্লেষণ করা বলা হয়েছে। সেই জন্য এখানে মহর্ষি কপিল, অর্থাৎ সাংখ্য দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি কপিল। তিনি কিন্তু এই সাংখ্য দর্শনের প্রবক্তক ছিলেন, প্রতিষ্ঠা কিন্তু ছিলেন। তাহলে তোমরা এই জিনিসটা কিন্তু মনে রাখবে যে সাংখ্য দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি কপিল দেব। তিনি এই সাংখ্য দর্শন নিয়ে কিন্তু এই যে প্রতিষ্ঠা, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনাগুলো কিন্তু তিনি করেছিলেন। আর এই সাংখ্য দর্শনের অর্থ হচ্ছে সাম্যক জ্ঞান। যে দর্শন সাম্যক জ্ঞান দিতে পারে তাকে বলা হয় সাংখ্য দর্শন। আর এই যে দুটো উপাদান, অর্থাৎ প্রাচীন মানে ভারতীয় দর্শনের প্রাচীন শাখা হচ্ছে সাংখ্য দর্শন, অর্থাৎ সাংখ্য দর্শনটা হচ্ছে ভারতীয় দর্শনের প্রাচীন শাখা। এক একজন কিন্তু এগুলোর কিন্তু প্রতিষ্ঠাতা, অর্থাৎ ন্যায় দর্শনের প্রতিষ্ঠা, তারপরে যোগ দর্শনের প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা, এগুলো তারা হচ্ছে প্রবর্তক, অর্থাৎ তারা কিন্তু এই প্রতিষ্ঠা কিন্তু দর্শনের এই সাংখ্য দর্শন, ন্যায় দর্শনগুলো কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিলেন। তো এক একটা আলাদা আলাদা করে তাদের কিন্তু এখানে নাম রয়েছে। তো তোমরা এখানে বেসিক্যালি যেটা মনে রাখবে যে এই দর্শন, অর্থাৎ এই সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের হচ্ছে প্রাচীন শাখা, এবং এই দর্শনের সাংখ্য দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি দেব কপিল। এবং এই দার্শনিক মতবাদকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে আমরা আজকের যে আলোচনা সাংখ্য দর্শনটা পড়ছি, সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, এই দার্শনিক মতবাদকে কেন্দ্র করে দুটি মতবাদ কিন্তু গড়ে উঠেছে। একটা হচ্ছে সৎ কার্যবাদ, আর একটা হচ্ছে অসৎ কার্যবাদ। সৎ কার্যবাদটা এখানে হচ্ছে কোনো কিছু কারণ ছাড়াই, অর্থাৎ কোনো কিছুর পেছনে মানে কাজ করার কিন্তু একটা লজিক থাকে, অর্থাৎ কোনো কাজ করা কিন্তু সেটা কিন্তু লজিক ছাড়া কিন্তু সেটা যেমন হয় না, তেমনি তার পেছনে একটা যুক্তি তর্ক কিন্তু থাকে, অর্থাৎ যুক্তি কিন্তু অবশ্যই থাকে। তো সেটা কোনো কিছু কিন্তু এমনি এমনি হয়ে যায় না। আর অসৎ কার্যবাদ হচ্ছে কোনো কিছু সৃষ্টি হওয়া, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু সৃষ্টি হচ্ছে আধ্যাত্মিক জগৎ থেকে। অর্থাৎ আমরা কিন্তু একটা বিশ্বাস, আমরা কিন্তু আমাদের যে এই বিশ্বাসটুকু আছে যে আমাদের এই প্রকৃতি বা আমাদের ঈশ্বর যেমন রয়েছে, তাহলে এই পৃথিবীর যেমন আগমন হয়েছিল, তেমনই কিন্তু সেটা কিন্তু আধ্যাত্মিক থেকে বা আমাদের মন বলছে যে আমরা যখন আমরা সৃষ্টি হয়েছি, তাহলে এটা কিন্তু অবশ্যই কিন্তু এটা লজিক বিষয়। অর্থাৎ নিশ্চয়ই কোনো ভগবান, আমাদের ঈশ্বর বা গড আল্লাহ একজন কিন্তু আছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে আগমনে আমাদেরকে পাঠিয়েছেন। তো তোমরা বেসিক্যালি যেটা মনে রাখবে যে এখানে দুটো জিনিসকে কেন্দ্র করে এখানে কিন্তু মানে এই যে সাংখ্য দর্শনটা গড়ে উঠেছে। মানে দুটো জিনিসকে এখানে সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে প্রকৃতি। পুরুষটা হচ্ছে এখানে সোল, পুরুষটা হচ্ছে এখানে সোল, দেহ, মন, আত্মা। আর এখানে প্রকৃতিটা হচ্ছে জড় বস্তু। অর্থাৎ এখানে যেমন পুরুষকে যেমন এখানে গুরুত্ব দিয়েছে, অর্থাৎ পুরুষ মানে দেহ, মন এবং আত্মা, আর প্রকৃতিটা হচ্ছে জড় বস্তু।
অর্থাৎ প্রকৃতির যেমন একটা সৃষ্টি হয়েছে, মানে প্রকৃতির সঙ্গে মানুষের দেহ মনের একটা কিন্তু আত্মার কিন্তু একটা সম্পর্ক রয়েছে, মানে আত্মার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো এখানে বেসিক্যালি যে সম্পর্কটা সেটা হচ্ছে যে প্রকৃতি আছে বলেই মানুষ কিন্তু কোনো কিছু উপলব্ধি করতে পারছে তার আধ্যাত্মিক জগৎ থেকে। আর প্রকৃতি না থাকলে মানুষের দেহ মন এগুলো কিন্তু, মানে মানুষের জ্ঞান এগুলো কিন্তু কখনোই কিন্তু এগুলো কিন্তু মানে তারা কিন্তু দেখতে পেত না। অর্থাৎ মানুষের সৃষ্টি হওয়া একজন পুরুষের মানে এখানে দেহ মনকে কাজ করা লজিক কিন্তু অবশ্যই আছে, প্রকৃতির সঙ্গে একটা সামঞ্জস্য কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো আজকে তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা অবশ্যই দেখে নাও। আর এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে। শিক্ষাক্ষেত্রে সাংখ্য দর্শন, শিক্ষার উদ্দেশ্য, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, বৈদিক বিকাশ, আরেকটা হচ্ছে নৈতিক পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি। তো তোমরা এই যে সাংখ্য দর্শনের প্রবর্তক কে হলো? মহর্ষি দেব কপিল। আর এই সাংখ্য দর্শনটা হচ্ছে ভারতীয় দর্শনের একটা প্রাচীন শাখা। আর এই ভারতীয় দর্শনের মধ্যে যে দুটো শাখা অর্থাৎ যে দুটো সম্প্রদায় গড়ে উঠেছে, অর্থাৎ যারা বেদকে স্বীকার করবে তাদেরকে বলা হবে আস্তিক দর্শন, যারা বেদকে অমান্য করবে তাদেরকে বলা হয় নাস্তিক দর্শন। এক কথায় যারা বেদকে স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক, আর যারা বেদকে মানে তারা হচ্ছে আস্তিক দর্শন। তো এটাই হচ্ছে এখানকার মূল বিষয়বস্তু। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ নোটসটা দেখে নাও। দেখো তোমাদের মডিউল 3 নম্বর মডিউল থেকে শিক্ষা দর্শনের মধ্যে যেটা রয়েছে, প্রশ্নটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব আলোচনা করো, অথবা সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তার আগে তোমরা পেপার কোডটা একটু দেখে নাও। এটা হচ্ছে তোমাদের পেপার কোড EDC DC MJ 101। তাহলে এখানে আরেকটা যেটা অথবা দিয়ে প্রশ্ন আছে, সাংখ্য দর্শন অনুযায়ী শিখনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। তোমাদের পরীক্ষায় এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা আসলে তোমরা এই অ্যান্সারটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লিখবে। তাহলে প্রথমে শিক্ষাক্ষেত্রে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের মত অনুযায়ী প্রকৃত শিক্ষার ধারণা কার্যকারণের মধ্যে নিহিত আছে, সুতরাং সত্যের পথ অনুসন্ধানের জন্য মানব জাতির এটি একটি বিকাশমূলক দিক। শিক্ষার কার্যকারিতা সার্বিক কৃতিত্বের জন্য সাংখ্য দর্শনে পুরুষ ও প্রকৃতির ভূমিকাই মুখ্য, যেটা তোমাদের আমি ক্লাসে আলোচনা করলাম। এই দুইয়ের মধ্যে পার্থক্যের সীমারেখা খুবই অল্প। সাংখ্য দর্শনের মতে প্রকৃত শিক্ষা হলো তাহাই যা ব্যবহারিক ক্ষেত্রে কোনোরূপ পার্থক্য সূচিত করে না। এরপরে শিক্ষার উদ্দেশ্য। সাংখ্য দর্শনের মূল বিষয় গঠিত হয়েছে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় কার্যকারিতার উপর, অর্থাৎ মানব সত্তার অন্তর্নিহিত স্তর এক অভিভূত মন দ্বারা। অর্থাৎ এখানে জ্ঞান এবং কর্মের কার্যকারিতার উপরে মন দ্বারা কিন্তু সাংখ্য দর্শনটা কিন্তু গড়ে উঠেছে। মানবিক অধিসত্তা বা সচেতন বুদ্ধি সাংখ্য তত্ত্বের মধ্যে নিহিত। আত্মা, মন, স্বাধীন সত্তা ও বুদ্ধি, এই 3টি উপাদানকে সাংখ্য দর্শনে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মনের সঙ্গে সাংখ্য দর্শনের একটা সার্বিক বিকাশ রয়েছে, যা শিক্ষার সার্বিক বিকাশের মূল উপাদান রূপে পরিগণিত। সাংখ্য দর্শন অনুসারে মুক্তি জীবনের একটি উদ্দেশ্য, অর্থাৎ কিভাবে একটা জীবনের মুক্তি পাওয়া যায়। এই মুক্তি লাভের জন্য সততা দ্বারা পুরুষ প্রকৃতির মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সাংখ্য দর্শনের মতে যোগ সাধনাই হলো মুক্তির লাভের একটি পথ। নৈতিকতা আদর্শের ক্ষেত্রে আধুনিক ভাষা শিক্ষায় সাংখ্য দর্শনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। কতগুলি বিষয়ের মাধ্যমে সাংখ্য দর্শনের শিক্ষাগত দিক অনুভব করা যায়। যেমন প্রথম দিকটা হচ্ছে দৈহিক বিকাশ, অর্থাৎ শারীরিক অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যম দিয়ে কি দৈহিক বিকাশ রয়েছে। শিক্ষা লাভের জন্য বা কৃতকার্যকর্তা লাভের জন্য সাংখ্য দর্শনকে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশের কথা বলা হয়েছে। সামাজিক বিকাশ, এই দর্শনে মানবিক সত্তার বিকাশের জন্য উপযুক্ত পরিস্থিতির প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। মানবিক বিকাশ বাধাপ্রাপ্ত হলে অহং আচরণের সৃষ্টি হয়। সামাজিক বিকাশ হচ্ছে মানে মানসিক বিকাশের কথা, অর্থাৎ মন যদি ভালো না থাকে
কোনো অবস্থাতেই কিন্তু সেখানে যাওয়া উচিত নয়। বৈদিক বিকাশ এই তত্ত্বে অনুসারে বুদ্ধির বিকাশের ক্ষেত্রে অহিংসাকে পরিত্যাগের কথা বলা হয়েছে এবং বিকাশ ধারাকে উন্নতির জন্য সমস্ত রকম অভিজ্ঞতার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। ঠিক বিকাশ এই অর্থ হলো যে ব্যক্তি কোনো অসত্য বা অসৎ আচরণ, মিথ্যা কথা প্রভৃতি থেকে বিরত থাকবে। এই বিকাশের জন্য সম্পদ ও বস্তুর মধ্যে সুসম্পর্ক থাকবে। অর্থাৎ নৈতিক বিকাশটা হচ্ছে যখন কোনো ব্যক্তি তার অসৎ পথ, অসৎ আচরণ, মিথ্যা কথা বলা বন্ধ থাকবে, তখনই কিন্তু তার একটা নৈতিক বিকাশ, একটা সুসম্পর্ক কিন্তু তার বিকাশ লাভ গড়ে উঠবে। তারপরে হচ্ছে পাঠ্যক্রম। এখানে বলা হচ্ছে যে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে সাংখ্যতত্ত্বে পুরুষের স্বভাব বৈচিত্র্য অনুসরণীয়। অর্থাৎ পুরুষকে সবথেকে মোস্ট প্রবাবলি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এই পাঠ্যক্রমের ক্ষেত্রে। প্রতিটি ব্যক্তির প্রকৃতি অনুসারে পাঠ্যক্রম রচনা করতে হবে। সক্রিয়তা, উপযোগিতা, উদ্যমশীলতা প্রভৃতি হবে শিক্ষায় অনুসৃত নীতি। আর সাংখ্যতত্ত্ব বিজ্ঞান যেমন সব বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান আহরণের কথা বলেছে, তেমনি পাঠ্যক্রম রচনায় নানা আগ্রহকে স্থান দেওয়ার কথাও উল্লেখ করেছে। সাংখ্য দর্শন মূলত দ্বৈতবাদী বস্তুবাদ হলেও প্রকৃতিবাদের স্পর্শ এতে রয়েছে। ব্যক্তির স্বতঃস্ফূর্ত বিকাশের যে তত্ত্ব তা সাংখ্য মত অনুসারী। তারপরে পয়েন্টটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতি। এখানে কি বলা হচ্ছে, সাংখ্যতত্ত্ব দাঁড়িয়ে রয়েছে সৎ সম্পর্কের প্রকৃত জ্ঞানের উপর। অর্থাৎ সাংখ্যতত্ত্ব দাঁড়িয়ে রয়েছে সৎ সম্পর্কের প্রকৃত জ্ঞানের উপরে। জ্ঞানই সমস্ত দুঃখ মুক্তির প্রধান সহায়। শিক্ষার আদর্শ জ্ঞান লাভ তারই উপরে দাঁড়িয়ে রয়েছে ব্যক্তি ও সমাজের সাফল্যের উপরে। সাংখ্য দর্শন বিশ্বের সৃষ্টিতত্ত্ব যেভাবে ব্যাখ্যা করেছে তা খুবই বৈজ্ঞানিক। আধুনিক ধারণা অনুযায়ী মনস্তাত্ত্বিক ভাবনার মধ্যে ইহা নিহিত হয়েছে। তারপরে সাংখ্যের বিবর্তন তত্ত্বে বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক এই তত্ত্বের মধ্য দিয়ে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ হয় এবং শিক্ষাক্ষেত্রে তারা কর্মমুখীনতার তাৎপর্য খুঁজে পায়। সাংখ্য দর্শনের সূত্র ধরে ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের যাত্রার পথ সুদৃঢ় হয়েছে, এখনও এর ধারা অব্যাহত আছে। দর্শন একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তোলার জন্য প্রকৃতি শিক্ষাদানের পদ্ধতিগুলি ব্যক্ত করেছে। আধুনিক জীবনে শিক্ষার্থীর আধ্যাত্মিক চিন্তা চেতনার দ্বারা মানুষ গড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাদানের পদ্ধতিগুলিকে অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই বর্তমান শিক্ষাদানের পদ্ধতি রূপে সাংখ্য দর্শনের শিক্ষণ পদ্ধতিগুলি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস এবং তোমাদের 3 নম্বর মডিউল থেকে তোমাদের এই 3টে প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই। অর্থাৎ তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে প্র্যাকটিস করো। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং তোমরা যারা কোনো বিষয়বস্তু সম্পর্কে তোমাদের ধারণা আসছে না বা বুঝতে পারছো না, অর্থাৎ তোমাদের কোনো কিছু বলার প্রয়োজন আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাবে। তোমাদের মেজর কোর্সের শিক্ষা বিজ্ঞানের যাবতীয় বিষয় তোমাদের আমি সহজ করে দেব। এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টে মাইনর মেজর আছো, আরেকটা বিষয়, তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে 7000174848202202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। অর্থাৎ এখানে অনলাইন ক্লাস 2 দিন হয় এবং তোমরা ক্লাস শেষে স্টাডি ম্যাটেরিয়ালটা তো পেয়ে যাবে এবং তোমাদের কনসেপচুয়াল তোমাদেরকে A to Z তোমাদেরকে মেজর কোর্সে বুঝিয়ে দেওয়া হয়। তোমাদের এখানে বাস্তব উদাহরণ সহ তোমাদেরকে কিন্তু এখানে বিশেষ জোর দেওয়া হয়। আর তোমরা যারা এই নোটস পারচেস করতে চাও, অর্থাৎ তোমরা সাজেশন ভিত্তিক যারা নোটস তোমরা নিতে চাও, তাহলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তো আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা জানাবে। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে এর পরের ভিডিওতে।